নমস্কার। আজকে আমি একটা কেস নিয়ে আলোচনা করব বলে ভিডিওটা আপলোড করব। কেস বলতে আমি একটি নার্সিংহোমের সাথে যুক্ত আছি, তো সেখানে ইনডোর ফেসিলিটিস রয়েছে, তো বিভিন্ন ধরনের পেশেন্টরা ওখানে অ্যাডমিট হয়। তো সেই ওখানে অ্যাডমিট হয়েছিল একটি পেশেন্ট, তো সেই পেশেন্টেরই কেস হিস্ট্রিটা নিয়ে আমি একটু বলবো, আর তার পরে তার কি ট্রিটমেন্ট প্রসিডিওর হলো, বা এইরকম যদি কারোর বাড়িতে কোনো পেশেন্ট থাকে বা এরকম যদি সমস্যার সম্মুখীন কেউ হন, তাহলে কি করে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেগুলো তাহলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো সেই জন্যেই আমি কেসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। একটি ছেলে, ঠিক আছে, আমি নামটা বলবো না, ছেলেটির বয়স হচ্ছে 21 বছর। ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপরে আর কোনো কিছু করেনি। তো এবার ছেলেটির বাবার হচ্ছে ট্রান্সফারেবল জব। তো কাজের সূত্রে তাকে বাইরে যেতে হতো আর কি। তো এবারে ছেলেটি ম্যানিপুলেশন টেন্ডেন্সি ছিল, মানে সমস্ত কিছু বানিয়ে বানিয়ে বলা, মিথ্যে কথা বলা টেন্ডেন্সি, এগুলো ছোটবেলা থেকে তার ছিল। ঠিক আছে, ফার্স্ট বেঞ্চ সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করতো, লাস্ট বেঞ্চের দিকেই সবসময় বসতো ক্লাসরুমে। তো সেই ছেলেটির ঠাকুমা মারা যায় হচ্ছে 2018 সালে। হ্যাঁ, কিন্তু ঠাকুমার সাথে অ্যাটাচমেন্ট খুব হাই ছিল, কিন্তু ঠাকুমা মারা যাওয়ার পরেও কোনো রকম ইমোশনাল রিয়াকশন ছেলেটির তরফ থেকে কিছু পাওয়া যায়নি। তো কিন্তু এদিকে আবার জানা যায় ছেলেটির ঠাকুমার একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ছিল। মানে কীরকম বলি, মানে ছেলেটির ঠাকুমা চাইতো না যে মানে তার নাতি বা নাতনি মোটা হোক, ঠিক আছে, মানে চেহারা একটু ভারী হোক, সেরকম চাইতো না। তো তার ফলে করতো কি, যেহেতু ছেলেটি একটু ইষ্টপুষ্ট ধরনের ছিল, তাই বিভিন্ন জায়গা থেকে ওষুধ নিয়ে এসে ছেলেটিকে খাওয়ানো যাতে রোগা হয়, সেই রকমের একটা মানে অ্যাটিটিউড করা। বা ও যখনই কিছু খেতে যেত বলতো যে একটু কম খা, বেশি খাস না, তাহলে মোটা হয়ে যাবি। স্পেসিফিক্যালি রাইসটা, মানে ভাতটা, ওর ঠাকুমা সবসময় ওকে খেতে দিতে চাইতো না। তো সেখান থেকেই না ছেলেটির একটা অবসেশন ডেভেলপ করেছে। ও যখনই খেতে যেত, তখনই মানে শুধুমাত্র ভাতটা বাদ দিয়ে আমি অন্য কিছু খাবো, সেটা প্রথম দিকে ডেভেলপ করে। তারপরে আস্তে আস্তে ও কোনো কিছুই খেতে চায় না, ওর মনে হয় যে আমি কিছু খেলেই হয়তো আমি মোটা হয়ে যাব, খাওয়া দাওয়া স্কিপ করা স্টার্ট করে। তো সেটাই ওর একটা ভয়ের কারণ ছিল, ওইটা নিয়ে একটা সন্দেহ প্রবণতা ওর তৈরি হয়েছিল যে কিছু খেলেই হয়তো আমি মোটা হয়ে যাব। বা যদি ওর মা বা বাবা কেউ যদি ওকে খাওয়ার জন্য মানে বলতো, তাহলে ছেলেটি জেদ করা স্টার্ট করতো, আমি খাবো না, অ্যাগ্রেসিভ হয়ে যেত, মারধর করার টেন্ডেন্সি ডেভেলপ করেছিল, মা বাবার গায়ের উপরে হাত তুলতো। ঠিক আছে, তো ছেলেটি তার মা বাবার ওপরে ভায়োলেন্ট বিহেভিয়ার করা স্টার্ট করেছিল 2019 সাল থেকে। কারণ কি, কারণ তার বাড়ির লোকেরা তাকে ভাত খেতে বলতো বলে। ঠিক আছে, কিন্তু এমনিতে সে খুব স্ট্রং পারসন হতে চায়, আর কফির উপরে ওর খুব অ্যাডিক্টেড বাড়ে। কফি খেতে চায়, যে কফি খেলে আমার চেহারাটাও কমবে, আমি কাজে এনার্জি পাবো, আমি স্ট্রং হতে পারবো, তাই জন্য আমি কফি খাই, আমি ভাত কিছু খাবো না। ঠিক আছে, এরপরে ওর আস্তে আস্তে ঘুমের ডিস্টারবেন্সেস দেখা স্টার্ট হলো। ঠিক আছে, ঘুম হতো না ঠিক করে, স্নান করা স্কিপ করা শুরু করলো, খাবার খাওয়া স্কিপ করতে শুরু করলো। ঠিক আছে, আগে তো শুধু ভাত স্কিপ করতো, তারপরে আস্তে আস্তে মানে মিলটা, প্রপার যে মিলটাও স্কিপ করা শুরু করলো। তখন ডক্টর কনসাল্ট করা হলো, সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। দেখানোর পরে ও মেডিসিনও নিতে চাইতো না। ঠিক আছে, ওর মনে হতো মেডিসিনের সাইড এফেক্ট হয়তো থাকতে পারে, তো সেই কারণে মেডিসিনও নিত না। তখন করলো কি, ওর বাড়ির লোকরা খাবারের মধ্যে ওই ওষুধটা মিশিয়ে খাওয়াতে স্টার্ট করলো, যে অ্যাটলিস্ট তো মেডিসিনটা যাবে, ছেলেটা তো একটু মানসিক দিক থেকে ঠিক হবে। তো সেই কারণে মেডিসিনটা দেওয়া শুরু করলো। এবারে হঠাৎ করে একদিন ছেলেটি হঠাৎ করে বলতে প্রায় 1.5 বছর বাদে, 1.5 বছর টানা ওর বাড়ির লোক মেডিসিন খাবারের সাথে মিশিয়ে দিয়েছে, ছেলেটি বুঝতে পারেনি। তারপরে হঠাৎ 1.5 বছর বাদে একদিন ও দেখে ফেলে ওর মা খাবারের মধ্যে ওষুধ মেশাচ্ছে। ব্যাস, হয়ে গেল। তারপর থেকে মায়ের হাত থেকে খাবার খাওয়া বন্ধ করে দিল, কিছুই খেতে চাইতো না, সব কিছুতেই অনীহা।
4 মাস বাদে এবার যখন মায়ের থেকে খাবারটা খাচ্ছে না, এবার তাই জন্য মা কোনো রকম মেডিসিনও মেশাতে পারছে না খাবারের সাথে। এবার হলো কি 4 মাস বাদে ওর আবার রিপিটেডলি অ্যাজিটেশন, ইরিটেশন এগুলো বাড়তে স্টার্ট করলো, হাইপার হয়ে যেতে শুরু করলো, ডিসিশন নিতেও সমস্যা হচ্ছিল, ফিজিক্যালি অ্যাটাক করতে স্টার্ট করলো, বাড়ির লোককে ফিজিক্যালি অ্যাটাক করছে। তো সেই সময় ওকে একটা হসপিটালে ভর্তি করা হয় একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে, 15 দিন সেখানে অ্যাডমিট ছিল, ঠিক আছে। ডিসচার্জ হওয়ার পরেও আবার ও মেডিসিন স্কিপ করলো, যতদিন হসপিটালে ছিল ততদিন ও মেডিসিনটা নিচ্ছিল, হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে আবার ও মেডিসিন খাওয়া বন্ধ করে। সেই সময় ওর হয়েছে কি, ইন দ্য মিন টাইম আমি আরেকটা বলি, ওর ছোটোবেলাটা কেটেছে আসলে হচ্ছে কালিম্পংয়ে, ঠিক আছে। যেহেতু প্রথমেই আমি বললাম না ওর বাবার ট্রান্সফারেবল জব, তো সেই সূত্রে ওর বাবার বিভিন্ন জায়গায় থাকতে হতো। তো ওর ছোটোবেলাটা কেটেছে কালিম্পংয়ে, ওখানে নেপালিদের সাথে ওর একটা র্যাপও ছিল, তাদের সাথে ভালো বন্ধুত্ব করেছিল। এবার নেপালিদের যে লাইফস্টাইলসটা সেইটা ও সবসময় কপি করার চেষ্টা করতো, ঠিক আছে। ওরা যে ওদের বেশভূষা, ওদের খাবার দাবার ধরন, হ্যাঁ এই রকম করতো। আর যেহেতু সব কিছুই কপি করতো তাই জন্য ওর স্কুলের বন্ধুদের থেকেও না খানিকটা ও বুলিও হতো, ঠিক আছে, বুলিও করতো ওকে, যে বাবা তুই সব কিছু কপি করছিস কেন। এবার নেপালিজরা ওর বন্ধুদের মধ্যে কেউ যদি ড্রাগস নেয় তো সেখানে ওরও কিছু প্রবাবিলিটি ছিল তাদের সাথে দলে পড়ে সে কিছু নেওয়ার প্রবাবিলিটি ওর ছিল। তো এইভাবে ওর কিছু পার্সোনালিটি ডেভেলপ করে। তো তারপরে আস্তে আস্তে ওর এই সন্দেহের প্রবণতাগুলো বাড়তে থাকে, সারা ঘরে ওর মনে হচ্ছে যে কেউ কিছু হয়তো করে রেখেছে, ওর সাথে কিছু খারাপ কিছু করার চেষ্টা করছে, ওর উপরেই সবসময় সব কিছু কেউ নজর রাখছে। এরপরে যেই কারণে যেই হসপিটালে আমি কাজ করি সেখানে ভর্তি হওয়ার রিজনটা যেটা, ওর আস্তে আস্তে না সেলফ স্মাইলিং স্টার্ট হলো, একা একা হাসছে কোনো কারণ ছাড়া, একা একা কথা বলার টেন্ডেন্সিটা ডেভেলপ করলো। তারপরে ঘরের যেখানে সেখানে মানে দেখে মনে হচ্ছে কিছু যেন খুঁজছে, উকি মারছে, দেখছে, চেয়ারের তলায় উকি মারছে, টেবিলের তলে উকি মারছে, বলছে কেউ একটা রয়েছে ঘরে, কারোর প্রেজেন্স আমি অনুভব করছি, এগুলো বলছে। অবাক হয়ে কেউ কিছু প্রশ্ন করলে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, কোনো উত্তর দিচ্ছে না। আবার কখনো কখনো বলছে যে এটা কি আমার বাড়ি, হ্যাঁ এইরকম বলছে, একটা ইররিলেভেন্ট বিহেভিয়ার করছে, একটা মানে অ্যাবসেন্ট মাইন্ডেড সারাক্ষণ থাকছে। তারপরে তারপরে ও মজার ছলেই মানে বাড়ির লোক বলছে যে মজার ছলেই নাকি ও বাড়ির লোকদেরকে মারছে, ঠিক আছে, মানে মারাটা খুব মারাত্মকভাবেই মারা, মানে ঠাস করে একটা মেরে দিচ্ছে বা গায়ের মধ্যে কিছু একটা গরম জল মতন একটা কিছু ঢেলে দিচ্ছে, ঢেলে দিয়ে নিজেই হাসছে, হেসে বলছে যে আমি তো মজা করছি, ঠিক আছে। মানে কোনটা করা উচিত বা কোনটা অনুচিত সেই জায়গা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আর কি। তারপর আবার ঘুমের ডিস্টারবেন্সেস ডেভেলপ করছে, সেলফ মার্টারিংটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে দাঁত খিচিয়ে, মানে দাঁতটাকে মানে কিরমির করে ও সবসময় মানে এমন কিছু কথা বলছে যেটা বুঝতে পারছে না উল্টো দিকের লোকটা, বিড়বিড় করে কথা বলছে, হ্যাঁ এগুলো। এরপরে আরও কিছু জিনিস তথ্য পাওয়া যায় যে একটি মেয়েকে নাকি ওর পছন্দ, ফেসবুকের মারফতে মেয়েটির সাথে আলাপ হয়েছে, সেই মেয়েটিকে ও কোনো প্রশ্ন না করে মেয়েটিকে দিনের পর দিন টাকা পাঠাতে থাকতো, ঠিক আছে। মেয়েটি ওর থেকে টাকা চাইতো, ও পাঠিয়ে যেত। মেয়েটির সাথে কিন্তু ওর দেখাও হয়নি, কোথাও কোনোদিনও আলাপও হয়নি, কিছুই না, কিন্তু মেয়েটির ছবি ফোনে মানে কি বলে ওয়ালপেপার করে রাখতো। তারপরে মেয়েটি যখনই যা টাকা চাইছে সঙ্গে সঙ্গে সেই টাকা প্রোভাইড করে দিচ্ছে, সেগুলো করতো। এবারে সেখান থেকে ও মনে মনে মেয়েটিকে মানে কি বলবো ভেবে ফেলেছে যে ওর সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিন্তু আদতে কিন্তু মেয়েটির সাথে কোনো সম্পর্ক নেই, কিছু নেই, একটা কাল্পনিক জগতের মধ্যে ও বিরাজ করছে। তো রিসেন্টলি মেয়েটির সাথে ও কোনো যোগাযোগ করতে পারেনি, কারণ ওর অ্যাকাউন্ট পুরো খালি, মানে মেয়েটিকে এত টাকা পয়সা দিয়ে ফেলেছে, ওর অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই। এরপরে মেয়েটি যখন আরও টাকা ডিমান্ড করছে তো সেই সময় ও কিছু দিতে পারেনি বলে মেয়েটি ওর সাথে যোগাযোগ রাখেনি, হ্যাঁ। তো সেটা ওর একটা স্ট্রেস ফ্যাক্টর, সেখান থেকে ও বেরিয়ে আসতে পারছিল না। তো
সেটা ওর একটা খারাপ লাগা ওখান থেকে তৈরি হয়েছে। এরপরে আচ্ছা, আরও কিছু জানা যায় যে ও নাকি ওর একটা হোর্ডিং হ্যাবিটসও ছিল। হোর্ডিং হ্যাবিটস বলতে কি বোঝায়, যে ও ধরুন কিছু একটা খাচ্ছে, খেয়ে ওইটা পুরোটা কমপ্লিট করছে না, ওটা ওই কোনো ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছে, বা খাটের তোষকের তলায় গুজে রাখছে। কিছু বিস্কিটস, ব্রেডস এগুলো পাওয়া যায় ওর বিছানার তলা থেকে, ঘরের ওর আলমারির ড্রয়ার থেকে, এসব পাওয়া যায়। ঠিক আছে, এরকম হোর্ডিং হ্যাবিটসও কিছু ইররিলেভেন্ট বিহেভিয়ারও ছিল। তো এই হলো কেস হিস্ট্রি। তো রিসেন্টলি ও একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে আমাদের নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিল। এরপরে ওর ট্রিটমেন্ট প্রসেসটা এবার একটু বলি। তো এই হলো ব্যাপার। এবারে ওকে অ্যাডমিট করার পরে ও তো কিছু মেডিসিন দেয় ডক্টর, মেডিসিনের পার্টটা তো আমরা দেখি না, তো সেই বিষয়ে আমি ঠিক বলতে পারবো না। তো ওকে কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগস দেওয়া হয়। যখন ও ফার্স্ট মানে আসে, ডক্টর মিট যখন করে, ডক্টর ওকে কোয়েশ্চেন করছে, ও জাস্ট ব্ল্যাঙ্ক ডক্টরের দিকে তাকিয়ে আছে, কোনো রেসপন্স নেই, কোনো ফেশিয়াল কোনো এক্সপ্রেশন নেই, জাস্ট একটা ব্ল্যাঙ্ক লুক। জিজ্ঞাসা করছে, মানে বারবার রিপিটেডলি ডক্টর কোয়েশ্চেন করে যাচ্ছে, ও ব্ল্যাঙ্ক একটা লুক নিয়ে তাকিয়ে রয়েছে। তারপর বহুদিন ধরে বেশ 1 উইক 2 উইকস মেডিসিন নেওয়ার পরে পরে আস্তে আস্তে ওর কথা বলার জায়গাটা ইমপ্রুভ করলো, মানে কথা বলতে স্টার্ট করলো। ঠিক আছে, নয়তো ডক্টর যা কোয়েশ্চেন করছিল ও মনে মনে রিপ্লাইটা করছিল, ঠোঁটটা নড়ছিল সেটা আমরা দেখতে পারতাম, কিন্তু কি বলছে সেটা আমরা বুঝতে পারতাম না। ঠিক আছে, তো তারপরে আস্তে আস্তে ওর কথা বলার জায়গাটা, মানে ওর স্পিচটা ইমপ্রুভ করলো। তারপর তখনও ও বলে যাচ্ছিল মেয়েটির সঙ্গে দেখা করতে যাব, মেয়েটির সাথে আমার কথা হচ্ছে না, ওই মেয়েটিকে আমি ভালোবাসি, ওর সঙ্গে থাকতে চাই, এই কথাগুলো বলছিল। তাও না, কথাগুলোর মধ্যে কোনো রকম, মানে কি বলবো, রিলেভেন্ট নয়, মানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে ও ডিফারেন্ট ওয়েতে গিয়ে উত্তর দিচ্ছে। হ্যাঁ, এরকম ছিল। তো সেই ছেলেটির মানে বুঝতে ওর একটু সমস্যা হচ্ছে, মানে ওকে একটা ওয়েতে আমরা বোঝাচ্ছি, ও সেই কথাগুলো ঠিক করে বুঝতে পারছে না। তো সেই জন্য ডক্টর ওকে আইকিউ টেস্ট দিয়েছিল। ঠিক আছে, আইকিউ মানে বুদ্ধির কোনো সমস্যা আছে নাকি সেটা দেখার জন্য। তো আইকিউ টেস্টের সময়তেও দেখা গেল ওর একটা মানে স্টিফ বিহেভিয়ার, কোনো রকম মানে ঠিকঠাক রেসপন্স করছে না, বা যেই কোয়েশ্চেন করা হচ্ছে সেই কোয়েশ্চেনটাতেই স্টাক করে থাকছে, ওর বডি মুভমেন্টটা খুব একটা ওয়্যাক্সি ফ্লেক্সিবিলিটি হচ্ছে, মানে কি বলবো, ধরুন একটা কথা বলছে, তো বলতে বলতে স্টিফ হয়ে গেল বডিটা, এইভাবে আটকে রয়েছে। ঠিক আছে, মানে এইভাবে যে আটকেটা রয়েছে এটা বেশ অনেকক্ষণ ধরে ওকে কোয়েশ্চেন করা হচ্ছে, কিন্তু তাও কোয়েশ্চেনের কোনো রিপ্লাই করছে না, ও একটা মুভমেন্টে বডিটাকে রেখে ও এক দৃষ্টি তাকিয়ে বডিটাকে আটকে রেখে দিচ্ছে। তারপর অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করে করে আবার বডিটা একটু নর্মাল হলো, এইরকম একটা অ্যাক্টিভিটি। তারপর কোয়েশ্চেন করতে করতে হঠাৎ করেই একটু চুপ করে থেকে বলছে যে এই ঘরে কেউ একটা আছে। ঠিক আছে, তখন আমি প্রশ্ন করলাম কে থাকতে পারে এখানে, তুমি আর আমি ছাড়া আর কে আছে? বলছে না, এখানে কেউ একটা আছে। তো তখন আমি বললাম কারোর কি ভয়েস শুনতে পাচ্ছ বা কাউকে কি দেখতে পাচ্ছ? তখন কথাটার না, মানে কোয়েশ্চেনগুলোর না ওর একটা প্যাটার্ন ছিল, কনভারসেশনটা কোনো ক্লিয়ার করতো না, মানে শুধু একটা কি দুটো ওয়ার্ডে উত্তর দেওয়া। তো যখন আমি বললাম যে তুমি কি কাউকে দেখতে পাচ্ছ বা কারোর গলা শুনতে পাচ্ছ, ও বললো শুধু ওঝা। আচ্ছা, ওঝা তোমাকে কিছু বলছে, কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে? কারণ হ্যালুসিনেটরি বিহেভিয়ার ওর তো ছিলই হিস্ট্রিতে, ওই যে একা একা বিড়বিড় করছে মানেই তো ওর কানে কিছু শুনতে পাচ্ছে, আনন্যাচারাল কিছু আওয়াজ, যেইগুলোর জন্য ও কথা বলে ফেলছে। তো সেই কারণে আমি ওকে বললাম কিছু কি তোমাকে বলছে? তো সেইটাতে ও উত্তর দিল আর না, এখানে আর বেশি না, মানে এইরকম একটা ইরেলেভেন্ট কথাবার্তা। হ্যাঁ, তো যাই হোক, তারপরে সেখানে ওর বুদ্ধির পরীক্ষাতে পাওয়া গেল ওর একটা মাইল্ড মেন্টাল রিটার্ডেশন রয়েছে, তো যেই কারণে ওর একটু বুঝতেও সমস্যা হচ্ছে, তার সাথে ওর স্কিজোফ্রেনিয়া। ঠিক আছে, স্কিজোফ্রেনিয়া মানে কি? স্কিজোফ্রেনিয়া টার্মটার সাথে অনেকেই পরিচিত, হয়তো আবার অনেকে জানে না। যারা পরিচিত তারা তো বুঝতেই পারছেন, আর যারা পরিচিত নয় তাদের বলি, স্কিজোফ্রেনিয়া হচ্ছে একটা সিভিয়ার মেন্টাল ইলনেস, তো যেখানে হ্যালুসিনেশন আর ডেলিউশন দুটো পার্ট থাকে। হ্যালুসিনেশন মানে হচ্ছে
কিছু মানে কিছু আওয়াজ কানে এমনভাবে আসে, অলৌকিক কিছু আওয়াজ ওরা মনে করে, যাদের আদতে কোনো অস্তিত্ব নেই, কিন্তু ও শুনতে পাচ্ছে কেউ কারোর কোনো ভয়েস বা কোনো অনুভূতি, যেটা গায়ের মধ্যে কিছু টাচ ফিল করছে। আদতে কিছু কোনো টাচ নেই, মানে উল্টো দিকের মানুষ কিছু দেখতে পারবে না, কিন্তু ক্লায়েন্ট সেটা ফিল করবে, বুঝতে পারবে, কিছু গন্ধ সেটা বুঝতে পারবে, কিছু আওয়াজ কানে পাবে। তো সেইটাকে বলা হয় অডিটরি হ্যালুসিনেশন। হ্যাঁ, আর তার সাথে থাকে ডেলিউশন। ডেলিউশন মানে হচ্ছে কিছু ভ্রান্ত বিশ্বাস, ওদের কাছে সেগুলো মনে হয় সত্যি, একদম মানে ধ্রুব সত্যি, কিন্তু যেগুলো আদতে কোনো মানে থাকে না। যেমন অনেকে ভাবেন কেউ হয়তো ক্ষতি করার চেষ্টা করছে আমার, কেউ হয়তো খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, কেউ আশেপাশের লোকেরা হয়তো আমাকে নিয়েই কথাবার্তা বলছে। আবার অনেকে ভাবে যে আমি কোনো একটা কি বলবো সিসিটিভি ক্যামেরার মধ্যে মানে কিছু, মানে কেউ আমাকে নজর করছে আর কি, সবাই আমার দিকে খেয়াল রাখছে, অনেকে এটা ভাবে। আবার অনেকে এরকমও ভাবে যে আমার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, আমি চাইলে অনেক কিছু করে ফেলতে পারি, আমি মানে বিদেশে আমি চলে যাব, আমার মুখ্যমন্ত্রীর সাথে মিটিং আছে, এইরকম, যেটা বাস্তবের সাথে কোনো মিল নেই, সেই রকম কিছু অলীক চিন্তা ভাবনা কিন্তু এই রোগটার একটা পার্ট, রোগের একটা সিমটম, ঠিক আছে, এর মধ্যে থাকে। তো যাই হোক, তো এইটাই হলো গল্পটা। আর তার ট্রিটমেন্ট হলো মেডিসিন ডক্টর দিলেন। আর আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওর কগনিটিভ যে ইম্পেয়ারমেন্টসগুলো ঘটছে, যে ও বুঝতে অসুবিধে হচ্ছে, ওর ব্রেন ফাংশনিং ঠিক করে কাজ করছে না, তো তার জন্য আমরা কিছু কগনিটিভ স্ট্রাকচারিং যাতে হয় তার কিছু প্রসেস দিলাম। আর থেরাপিসগুলো সেইভাবেই চললো, যেমন একটু ব্যাক কাউন্টিং করা, 100 থেকে 1-এ আসা, ঠিক আছে, মাইন্ড গেমিং কিছু অ্যাক্টিভিটিস, যেমন ওই 100 থেকে 7 মাইনাস করলে কত হয় সেটা বলে তার থেকে মাইনাস করতে করতে নিচের দিকে নামানো, তাতে একটু ভাবনা চিন্তার জায়গাগুলো ক্লিয়ার হয়। তারপরে একটা ওয়ার্ড আমরা বলে দিচ্ছি, যেমন ধরুন টেবিল। হ্যাঁ, একটা ওয়ার্ড বললাম টেবিল, টেবিলটাকে তুমি উল্টে, মানে যেটা স্পেলিং হয় TABLE, তো সেইটাকে উল্টে বলো, কি হবে। এবার এগুলোতে কগনিটিভ স্ট্রাকচারটা ক্লিয়ার হয়। হ্যাঁ, আমরা এইরকম থেরাপি কিছু ওকে দিয়েছি। তারপরে কিছু লেখার এক্সারসাইজ আমরা দিয়েছি ওকে, যে নিজে একটা গল্প ওকে পড়তে দেওয়া হয়েছে, গল্পটা পড়ে তুমি কি বুঝছো গল্পটা থেকে সেটা তুমি সামারি লেখো। হ্যাঁ, সেইটা একটা করতে দেওয়া হয়েছিল। তারপরে ওকে আর দেওয়া হয়েছিল কিছু ছবি ওকে আঁকতে দেওয়া হয়েছিল, মানে ছবি দেখিয়ে ওইটা দেখানোর পরে 10 সেকেন্ড অফ করে রেখে তুমি ছবিটার কতটুকু পার্ট তোমার মনে আছে তুমি ড্রয়িং করো, সেইটা একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছিল। তারপরে আরেকটা দিয়েছিলাম হচ্ছে ওকে একটা গান শোনানো হয়েছিল, গান শোনানোর পরে তোমার ওই লিরিক্সটার মধ্যে মানে কোন কোন ওয়ার্ডসগুলো তোমার মাথায় আসছে তুমি সেই ওয়ার্ডসগুলো লেখো। এইরকম আরও অনেক কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছিল। তো দেওয়ার পরে মোটামুটি 1 মাস পরে ওর ফ্লেক্সিবিলিটিটা একটু বাড়ে, ঠিক আছে, মানে সবার সাথে একটু আস্তে আস্তে কথা বলার পরিমাণটা বাড়তে শুরু করে, মেলামেশা করতে স্টার্ট করে অন্যান্য পেশেন্টদের সাথে। হ্যাঁ, তারপরে ওই যে মেয়েটির কথা বলেছিলাম, মেয়েটিকে নিয়ে শুরুর দিকে খুব বেশি পরিমাণে জিজ্ঞাসাবাদ করতো, যে ওর সাথে কথা বলিয়ে দাও, ওর সঙ্গে দেখা করবো, ওর ফোন নাম্বারে ফোন করো, এরকম কথাগুলো খুব বেশি বলতো। সেটাও আস্তে আস্তে ওর কমতে স্টার্ট করে, ঠিক আছে, ওইগুলো কমে। তারপর আর কি, তারপরে তো মোটামুটি ঠিক ছিল, বিহেভিয়ারের দিক থেকেও অনেকটা ম্যানেজ হয়েছিল। তারপরে তো ও ডিসচার্জ হলো আর কি, ডিসচার্জ হয় আউটডোর বেসিসে, ও ডক্টরকে কনসাল্ট করলো আর মেডিসিনসগুলো কন্টিনিউ করলো। হ্যাঁ, এই হচ্ছে আজকের একটা কেস আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ডায়াগনোসিস ডক্টর যেটা করেছিলেন ডিসচার্জের টাইমে, স্কিজোফ্রেনিয়া উইথ মাইল্ড মেন্টাল রিটার্ডেশন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কিছু কিছু সিমটমস। তো এই রকম ধরনের কিছু সমস্যা যদি আপনারা দেখেন আপনাদের ফ্যামিলিতে বা আশেপাশের বাড়িতে, এরকম ধরনের কিছু সমস্যা মানে সিমটমস রয়েছে ব্যক্তিদের, তো অনেকেই থাকে অ্যাওয়ারনেস যারা ডক্টরের সাথে কনসাল্ট করেন, আবার অনেকের অ্যাওয়ারনেস থাকে না, মনে করে যে ওই ঠাকুর বাড়িতে গেলেই হয়তো ঠিক হয়ে যাবে। এটাদের এই ছেলেটির ক্ষেত্রেও তাই হয়েছিল,
তার মা যখন আমাদের সাথে কথা বলতে এসেছিল, সে বলছেন যে জানেন ম্যাডাম, 2 বছর ছেলেটি আমার ভালো ছিল, ঠাকুর বাড়িতে নিয়ে গেছে, জল পোড়া খাইয়েছে, হ্যাঁ, আরও অনেক কিছু তাবিজ কবজ এসব করেছে, বলে 2 বছর ভালো ছিল, তারপরে আস্তে আস্তে আবার ডিটোরিয়েট করা স্টার্ট করে। তো সেটাই আমরা ওর মাকেও বুঝিয়েছি যে এই যে আপনি বলছেন না যে 2 বছর আমার ছেলেটি ভালো ছিল, 2 বছর কেন ভালো ছিল, তার আগেও মেডিসিনসগুলো নিত, আপনি মিশিয়ে হোক যেভাবেই হোক ছেলেটিকে মেডিসিন দিতেন। তো মেডিসিনটাও তো শরীরে আমার কিছুটা থাকছে, যখন আমি মেডিসিনটা ইনটেক করছি আমি সেটা ধরুন টানা টানা ধরুন 2 মাস আমি ওষুধ খেলাম, ঠিক আছে, 2 মাস ওষুধ খেলাম, খাওয়ার পরে আমি 2 মাস মেডিসিন খেলাম না। ওই 2 মাস যে আমি মেডিসিনটা খেলাম না, কিন্তু আগে যে আমি 2 মাস মেডিসিন খেয়েছিলাম তার তো কিছু আসার পরে থাকছে আমার পরের 2 মাস ঠিক থাকার জন্যে। তো সেই কারণে আমি পরের 2 মাসটাও ভালো থাকছি। কিন্তু যখন এই মেডিসিনটা আমি ছেড়ে দিচ্ছি, তখন দীর্ঘদিন যাবত আমি যখন মেডিসিনটা ছেড়ে দিচ্ছি, তখনই কিন্তু আবার আমার সিমটমসগুলো রিকারেন্ট ওয়েতে ফিরে আসছে, ঠিক আছে। তো তখনই আবার আমার সমস্যার সম্মুখীন আমি হব। তো ওই কারণেই যখন মেডিসিন স্টার্ট করবেন, হ্যাঁ, তখন মেডিসিনটা কন্টিনিউ করে যেতে হবে, যতদিন না ডক্টর মেডিসিনের ডোজটা কমিয়ে কমিয়ে বন্ধ করেন, ততদিন মেডিসিনটা খেয়ে যেতে হবে, ঠিক আছে। তো এটা হলো একটা অ্যাওয়ারনেস দিলাম। তো যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, 21 মিনিট চলে গেল। যাই হোক, শুনবেন ভিডিওটা শেষ পর্যন্ত, শুনলে আপনাদেরই ভালো লাগবে, অনেকটা বুঝতে পারবেন, মানসিক সমস্যাগুলো সম্বন্ধে অনেকটা অ্যাওয়ারনেস তৈরি হবে। নমস্কার, ভালো থাকবেন।